নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সম্রাট ঘোষাল। প্রথমে সমস্ত অডিয়েন্স, ফলোয়ার্স, বন্ধুদের জানাই দীপাবলির শুভেচ্ছা। যেটা আগে বলেছিলাম, আজ থেকে আমি শুরু করছি আমার জীবনের কেরিয়ারে আমার এই তন্ত্র অ্যাস্ট্রোলজি কেরিয়ারের কেস স্টাডিজ। আমি যে সমস্ত ক্লায়েন্টের সম্মুখীন হয়েছি, ইনসিডেন্টের সম্মুখীন হয়েছি, ঘটনা, সেইগুলো নিয়ে আজকে প্রথম আমি গল্প শুরু করছি। এটা লাইফ এক্সপেরিয়েন্স আমার। এরকম কিছু গল্প আমি প্রত্যেকটা চ্যানেলে আনবো। আর গল্প শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সবাইকে বলে দিই, আমার চেম্বার বাঘাযতীনে। যদি আমার সাথে কেউ কনসাল্ট করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া থাকে আমি তাও বলে দিচ্ছি, দ্যাট ইজ 7596947437। আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ডাইরেক্ট কলের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন, অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। যদি কেউ আমার সাথে কোনো সমস্যা, কোনো অ্যাস্ট্রোলজি, তন্ত্র, এই সমস্ত রিলেটেড কোনো সমস্যায় আমার সাথে কনসাল্ট করতে চান। আচ্ছা, গল্প শুরু করার আগে, এই ঘটনাটা বলার আগে কিছু ডিসক্লেমার আমি বলে দিচ্ছি সবাইকে। আমার এই চ্যানেল কিংবা আমার এই গল্প কোনো কিছু প্রমোট করে না প্রেজুডিস, কুসংস্কার, তন্ত্র, এই সমস্ত যে কুসংস্কার রয়েছে সমাজে, এগুলো কিন্তু প্রমোট করছে না। আমার জীবনে ফেস করা একটা ঘটনা, আমি যেটা ফেস করেছি সেই ঘটনার কথাই আজকে আপনাদের সবাইকে বলবো। অবশ্যই শুনবেন, ভালো লাগুক মন্দ লাগুক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টস দেখে আমি রেকটিফাই করব। আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটা আমাকে জানাবেন। আর একটা কথা বলে দিই, যদি কাউর এরকম কোনো ভৌতিক, কোনো দৈবিক কিংবা কোনো তন্ত্র রিলেটেড কোনো ইনসিডেন্ট থাকে, লাইফ রিয়েল ইনসিডেন্ট থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গল্প পাঠাবেন। আমি অবশ্যই গল্পটা আনবো, পডকাস্ট করব, ফোন ডাইরেক্ট আপনাদের ফোন করে নিয়ে এই পডকাস্টের মাধ্যমে আমি গল্পগুলো এই চ্যানেলে শোনাবো। ঠিক আছে, এবার আমি গল্পটা শুরু করছি। এই ইনসিডেন্টটা ঘটেছিল এই বছর বললে ভুল হবে, ডিসেম্বরের শেষ দিকে বাঘাযতীনে যখন আমি রয়েছি, তখন আমি একটা ফোন কল, একটি ছেলে আমাকে ফোন করে। ছেলেটির নাম সুরেশ। আমাকে ফোন করে। ছেলে কেন বলছি, আসলে যখন জেনেছিলাম এর বয়স 25-26-এর বেশি নয়, 25-26 বছরের একটি ছেলে। ঠিক আছে, এর জন্যে আমি একে ছেলে বলছি। আমাকে ফোন করে বলে, দাদা ভীষণ একটি সমস্যার মধ্যে আছি, কি করব বুঝতে পারছি না। আমার মাও এর জন্য প্রচণ্ড চিন্তিত আমার এই সমস্যাটা নিয়ে। জেনারেলি যখন আমি কোনো ক্লায়েন্টের সাথে কনসাল্ট করি, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা নিয়ে হরোস্কোপ তৈরি করি। হরোস্কোপটা তৈরি করার পর আমি দেখি গ্রহগত অবস্থান কি আছে। তারপর আমি যা সমস্যা রেমিডিজ আছে আমাদের, তন্ত্র রেমিডিজ কিংবা কোনো স্টোন কিংবা জেম কিংবা ক্রিস্টালস, রুদ্রাক্ষ, এগুলো আমি প্রেসক্রাইব করি জেনারেলি। কিন্তু এই ক্ষেত্রে ছেলেটি বললো, দাদা আপনাকে তো আমি ডেট অফ বার্থটা দেবই, আর কিছু সমস্যা আমি আপনাকে বলুন, প্লিজ একটু শুনুন। দেখলাম ছেলেটা খুব চিন্তিত, ভয়ঙ্কর রকমের চিন্তিত এই ছেলেটা এই সমস্যা নিয়ে। আমি বললাম, ঠিক আছে বেশ ভাই, তুমি বলো শুনি তোমার কি সমস্যা। ছেলেটি একটি অদ্ভুত ইনসিডেন্ট, ঘটনা আমায় বলে। সেটি হলো, ছেলেটি ম্যানেজমেন্ট করেছে পুনে থেকে, এখন বর্তমানে কলকাতার একটি নামী এমএনসিতে কর্মরত, চাকরি করছে। ভালো পড়াশোনায় ছেলেটা। ছেলেটির বাড়ি হচ্ছে পুরুলিয়ায়। ছেলেটির বাবার পেনশন পায়। ওনার বাবা ছেলেটির বাবা 3 বছর আগেই গত হয়েছে, হার্ট অ্যাটাকে মারা যান। আমাকে সব বলে। এবার ছেলেটি আমাকে বলে, দাদা আমি যখন এই অর্গানাইজেশনে চাকরি করছি, তখন আমার একটি মেয়ের সাথে আলাপ হয়, ফিমেল কলিগের সাথে আলাপ হয়। পরে এই রিলেশনটা প্রেমের দিকে এগোয়, দুজনকেই ভালোবাসে এবং ফিউচারে এরা বিবাহ সূত্রে আবদ্ধ হতেও এরা রাজি হয়।
কিন্তু এইখানে একটি সমস্যা ছিল, সেটি হলো ছেলেটি জাতের শিডিউল ট্রাইব। ছেলেটির নাম হলো সুরেশ হেমব্র। এর ছেলেটির টাইটেলটা ছিল সুরেশ হেমব্র। আর মেয়েটি হলো ব্রাহ্মী, রাধিকা চ্যাটার্জি ব্রাহ্মী। বললো মেয়েটি ছেলেটিকে, মানে মেয়েটা ছেলেটাকে এটা বলেছিল, যে বলেনি সেরকম না, কিন্তু তেমন ডিপলি কিছু বলে, বলে জাস্ট বলেছে যে আমরা তো ব্রাহ্মণ, আমার মা হয়তো রাজি হবে না। পরে একদিন ছেলেটা যখন একটা জায়গায় গেছে, হঠাৎ মেয়েটা ছেলেটাকে বলছে, দেখো আমি আমার মাকে একটু ইনডাইরেক্টলি বলেছি ব্যাপারটা, মা কিন্তু ভয়ঙ্কর রেগে গেছে, বলছে যে এটা কোনোভাবেই সম্ভব নয়, আমরা ব্রাহ্মণ, তাও যদি এরা কায়স্থ হতো কিংবা বৈদ্য হতো আমরা দেখতে পারতাম, ভাবতো এইখানে আমার পক্ষে কাজ করা একদমই সম্ভব না এই ছেলেটার বাড়ির সাথে, কেন এরা জাতের ট্রাইব, শিডিউল ট্রাইব। এখন মেয়েটি বলে আজকালকার দিনে তো এরকম কেউ মানে না, তাও মেয়েটা খুব বকাবকি করে মা। তখন সুরেশ মেয়েটাকে রাধিকাকে বলে যে দেখো আমরা তো অনেক দূর এগিয়েছি, আমাদের রিলেশন অনেক ডিপে গেছে, অনেক গভীরে গেছে, এখন তো এসব বলে কোনো লাভ নেই, এটা তো আগে ভাবা উচিত ছিল। আর প্লাস তোমাকে তো আমার মায়ের সাথেও কথা বলিয়েছি, যে আর আমার মা তো তোমার সাথে কথা বলেছে এই বিষয়ে, মা খুবই লিবারাল, মা কিন্তু মনে করছে না, ধরো তোমার বাড়ির থেকে যদি অমত থাকে, আমরা মেয়ে বিয়ে করতে অমতেই বিয়ে করব। তখন সেদিন আর মেয়েটা কিছু বলেনি ওকে, বলে ঠিক আছে দেখছি। এবার কি হয়েছে, কয়েকদিন বাদে সুরেশ দেখে মেয়েটা অফিসে আসেনি, মেয়েটাকে ফোন করে সুরেশ, মেয়েটা ফোনটা ধরে না। তখন মেয়েটারই আরেকটি, মানে ওদের অফিসের আরেক কলিগ, মানে ওদেরই বন্ধু, কমন ফ্রেন্ড, ওর থেকে জানতে পারে যে রাধিকা চাকরি ছেড়ে দিয়েছে, চাকরি করবে না, ও চাকরি করবে না, বাড়িতেই থাকবে, ওর জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, ওর মা ওকে বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, এবার ওর মন খারাপ হয়ে যায়, বারবার ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, যখন না করে তখন এই যে কমন ফ্রেন্ড, এই যে বন্ধু, এই কমন বান্ধবী, এদের ফোন করে মেয়েটিকে, ওই ছেলেটি। তখন মেয়েটা বলে যে না ওইসব কোনো ব্যাপার না, আমি একটু কাজে বিজি ছিলাম, এর জন্য তোমার ফোনটা আমি ধরতে পারি, তোমার ফোন কেন আমি ধরবো না, আর তুমি একটা কাজ করো, তুমি একটু পরশু আমার বাড়িতে একবার এসো সন্ধ্যেবেলা। একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই যে মেয়েটির ফ্যামিলি দক্ষিণ কলকাতার একটি পশ জায়গায় বাড়ি, জায়গাটার নাম আমি এই কিছু ক্লায়েন্টের সমস্যার জন্য আমি বলবো না, আর প্লাস এদের নামও আমি সবকটা চেঞ্জ করে দিয়েছি, আসল নাম আমি বলছি না এই গল্পে, কিছু সমস্যা আছে বলে, কারণ কেসটা অনগোয়িং কেস এখন। ঠিক আছে, এবার সুরেশ পরশু দিন বা তার একদিন বাদে যায় ওর বাড়িতে, কিন্তু সুরেশ একটা অদ্ভুত একটা জিনিস দেখে, এর মা কিন্তু খুব ভালোভাবেই সুরেশকে আপ্যায়ন করে, বসায়, বাবা বাবা করে কথা বলে। আর একটা কথা মেয়েটা আগে ওকে বলেছিল যে এ বাড়ির প্রচুর ইনফ্লুয়েন্স রয়েছে মামা বাড়ি, সমস্ত ডিসিশনস এ বাড়ির ন্যায় হলো মামারাই, বাবা এবং বাবার ফ্যামিলির লোকেরা বেশি ইনভলভ হন না, বাবা এখানে খুব একটা ফ্যাক্টর না, যা ডিসিশন নেবে মা এবং মামারা, এবং মামাদের টাইটেল ছিল চক্রবর্তী ব্রাহ্মণ, এরা কিন্তু রাজি নাও হতে পারে, এটা বলে দিয়েছিল। কিন্তু মা সেইভাবে কোনো কথা বলে না, মা সুরেশকে ভালোই আপ্যায়ন করে, বসায়, বাবা বলে কথা বলে দেখো আমার তো এই বিয়েতে কোনো আপত্তি নেই, তুমি যথেষ্ট এডুকেটেড একজন মানুষ, মানে ছেলে, প্লাস আমার মেয়েও তোমাকে খুব পছন্দ করে, তোমার কথা আমায় বলেছে, কিন্তু দেখো আমার যে বাপের বাড়ি, মানে আমার যে বাড়ি, এখানে যে আমার দুই দাদা আছে, এরা কিন্তু ভীষণ স্ট্রিক্ট, ঠিক আছে, খুব অর্থোডক্স, এরা প্রচন্ড স্ট্রিক্ট আর অর্থোডক্স, এরা কিন্তু নাও মানতে পারে, কিন্তু আমি পুরো চেষ্টা করব, রাধিকাকে ওরা খুব ভালোবাসে, আমি দেখছি, আমি হয়তো কেন আমি চেষ্টা করব কনভিন্স করিয়ে নেব, কিন্তু একটা ব্যাপার বাবা তোমায় আমি বলছি, দেখো আমার একজন গুরুদেব আছে যে শক্তি মন্ত্রে দীক্ষিত, তারাপীঠ কামাখ্যায় সাধনা করেন উনি,
ওনার সাথে তোমার একবার একটু দেখা করানো দরকার। উনি জ্যোতিষশাস্ত্রে পণ্ডিত, জ্যোতিষশাস্ত্র নিয়েও চর্চা করেন। তোমার একটু ডিটেলসগুলো আসবে, আমি একদিন বলবো, তুমি একটু আসবে, এই ডিটেলসগুলো তুমি একটু ওনাকে দেবে। উনি একটু তোমার হরোস্কোপটা দেখবে। রাধিকার হরোস্কোপটা উনি দেখেইছেন, ছোটবেলার থেকে রাধিকাকে খুবই ভালোবাসেন। আমার গুরুদেব, খুবই ভালো লোক। আমি ওনার থেকে মন্ত্র নিয়েছি, একটু আসবেন, আপনি দেখবেন। আমি ঠিক আছে সুরেশ বাজার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভালোই আপ্যায়ন করেন, খাওয়া দাওয়া হয়, গল্প গুজব হয়। বাবা আসে, কিন্তু খুব একটা ফ্যাক্টর ছিল না। বাবাও খুব ভালোভাবে কথা বলে, ওর সাথে কোনো মিসবিহেভ কিছুই ওর সাথে কোনো কেউই করেনি ওদের বাড়িতে, বলে ভুল নেই। সুরেশ ফিরে যায়। এই ঘটনার দুদিন বাদে রাধিকা সুরেশকে ফোন করে, বলে যে যে গুরু দাদু এসেছে, গুরু দাদু বলতো গুরুদেবকে, গুরু দাদু এসেছেন, তুমি একটু এসো আমার বাড়িতে, তোমার সাথে কথা বলে। মা একটু ডেকেছে, দুদিন থাকবে উনি, দুদিন থাকবেন, দুদিন পর কামাখ্যা চলে যাবেন, তুমি একটু এসো আমার বাড়িতে। ঠিক আছে, সুরেশ যায়, ভালোভাবেই কথা বলে। যেমন যে গুরুদেব আসে, তার কাছে সুরেশকে ওর মা নিয়ে যায়। গুরুদেব ওকে বসায়, ভালোভাবে কথা বলে, ওর মানে হাতও দেখে, প্লাস ওর জন্ম সময় নেয়, কিছু দেখে। দেখে গুরুদেব সুরেশকে বলে যে দেখো বাবা, তোমার কিছু হরোস্কোপে কিছু প্রবলেম আছে, গ্রহগত কিছু প্রবলেম আছে, এর কিছু প্রতিকার আমাকে দিতে হবে। তোমাকে আমি একটি বস্তু দেব, লাল কাপড়ে মোড়া বস্তু দেব। এবং আমি একটা জিনিস জায়গা অমিট করে গেছি, বলে দিই, গুরুদেবের চেহারা লাল কাপড় পরেছিল, সাদা পাকা দাড়ি, বেশ বয়স্ক মানুষ, ঠিক আছে। এবং এবং সুরেশকে বলে যে তোমার একটা বস্তু দেবে, রুমাল, রুমাল জাতীয় কিছু দেবে, ওটা আমার একটু দরকার লাগবে, কিছু ক্রিয়া আমি করব, এতে গ্রহ দোষ তোমার নির্মূল হবে, এই ক্রিয়াটার প্রভাব তোমার পড়বে, তোমার কেরিয়ারের উন্নতি হবে, তোমার যে রিলেশন, প্রেম ঘটিত রিলেশন, রাধিকাকেও নিয়ে আমি খুবই চিন্তিত, ঠিক আছে, তোমাদের যেন সংসার সুখের হয়, এইগুলো আমাকে দেখতে হয়। তোমার দেখো, আমার এই শিষ্যা খুবই প্রিয় আমার, ও অনেক দিন ধরে আমাকে কথাটা বলছে, তোমার কথাটা বলেছে, অনেক দিন আগেই তোমার কথা বলে রেখেছে, তাই আজ আমি এসেছি। এইগুলো আমি এখন 2-4 দিন তো এখানে থাকবো, তুমি রাধিকাকে একটি বস্তু দিয়ে দেবে, আর দেবে, আর তোমাকে আমি ডেকে নেবো একদিন এর মধ্যে, ঠিক আছে। পরের দিনই সুরেশ যায়, রাধিকা ফোন করে দেয়, সুরেশ পরের দিনই ওদের বাড়িতে যায়। ওই রুমাল ছিল, ওই রুমাল হ্যান্ডকি ওইটি গুরুদেবকে দেয়। আর গুরুদেব একটি অদ্ভুত ধরনের লাল কাপড়ে মোড়া পুটলি সুরেশকে দেয়, বলে এইটা সবসময় বাবা তোমার সঙ্গে রাখবে, ঠিক আছে, রাখবে। আর 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 একটা জিনিস সুরেশকে বলে দেয় যে তুমি একটা কাজ করবে, রাত্রির বেলা একটা স্পেশাল জিনিস, আরেকটি জিনিস স্পেশাল জিনিস দেয়, সেটা একটু সামনে নিজের পকেটে রেখে ঘুমাবে। বলে আমি তো অনেক সময় পকেট ব্রাশ করি না, কিভাবে রাখবো? বলে একটু চেষ্টা করে কিছুদিন, 7-10 দিন এই পকেটে এই জিনিসটা রাখবে। আরেকটা পুটলি, এটা লাল কাপড়ের মোড়া আরেকটি পুটলি দেয়, ঠিক আছে। সুরেশ চলে আসে বাড়িতে। এবার কি হয়, 2 দিন বাদে সুরেশ ছুটি নিয়ে, কয়েকটা ছুটি ছিল অফিসে, ছুটি নিয়ে পুরুলিয়া ফিরে যায়। এবার অডিয়েন্সরা আপনাদের আমি বলে দিচ্ছি, এইখান থেকে কিন্তু গল্পটা মেন স্টার্ট হবে। আপনারা কিন্তু খুব ভালোভাবে এই জায়গাটাকে শুনবেন, কারণ এই জায়গা থেকেই কিন্তু আসল গল্পর টার্নিং পয়েন্টটা হবে, ঠিক আছে। এই পুরুলিয়া যাওয়ার পর থেকে সুরেশ পুরুলিয়া ফিরে যায়, এবং সুরেশ পুরুলিয়া যেদিন ফিরে যায়, তার পরের দিন থেকে সুরেশের আস্তে আস্তে উইকনেস আসে, শরীরে দুর্বলতা আসে, ভালো লাগে না কোনো কাজ কিছু করতে। কিন্তু ওই যে 2টো পুটলি দিয়েছিল, ওই 2টো পুটলি কিন্তু সুরেশ নিজের কাছে রেখে দিয়েছে, ঠিক আছে। মনটা ভালো নেই, মেজাজটা খিটখিটে হয়ে যায়। এই ছেলে এবং মায়ের মধ্যে ভালো রিলেশন হয়, খিটিমিটি লাগে, মাকে ভালো লাগে না। মা বলে তুমি সবসময় আমাকে ন্যাগিং করছো, আমি জানি না। তো মা বলে কি তোর কি শরীরটা খারাপ হয়েছে বাবা? বলে না, আমি কিছু জানি না, তোমাকে আমি বলতে পারবো না, এইগুলো চলে না, এগুলো কি করে হবে, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু সুরেশের মধ্যে কিটিমিটিটা আস্তে আস্তে শুরু হয়।
এই কথাটা বলে রাখি যে সুরেশ কিন্তু বেশ কয়েকদিনের জন্যই কিন্তু পুরুলিয়া গেছে, কেন ওর ছুটিগুলো অনেকদিন পাওনা ছিল, বেশ কিছুদিন সুরেশ গেছে। প্লাস ওদের একটা পারিবারিক কিছু লিগাল ম্যাটার্স ছিল সম্পত্তি রিলেটেড, সেটার জন্য ও ছুটি নিয়েছে, মামা বাড়ির কিছু সম্পত্তি। আর একটা মায়ের কথা বলে দিই, মা কিন্তু এই সুরেশের মা কিন্তু যথেষ্ট এডুকেটেড মহিলা, উনিও চাকরি করতেন, কিন্তু তারপরে ছেলে মেয়ে হওয়া, আগেকার দিনে যেটা হতো ছেলে মেয়ে হওয়ার জন্য স্কুল চাকরি করতেন, স্কুল টিচার ছিলেন, আর করা হয়ে ওঠেনি। প্লাস ওদের সচ্ছল পরিবার, আর্থিক দিক দিয়ে ওরা খুবই সচল, আর দরকার লাগিয়ে দিতাম এই মা মানে সুরেশের মা আর চাকরি করেনি, প্রভা দেবী আর এরপর থেকে আর কোনোদিনও চাকরি করেননি। ঠিক আছে, এটা বলে দেওয়া দরকার ছিল, বলে দিলাম। হ্যাঁ, এবার আরেকটা জিনিস কি, সুরেশের পরের দিন থেকে রাতে জ্বর মতন ভাব আসে, ফিভার আসে। পরের দিনকে সকালবেলা ওর মা মানে প্রভা দেবী দেখে সুরেশের সারা শরীরে র্যাশেস বেরিয়েছে। প্রথমে প্রভা দেবী ওনাকে জিজ্ঞেস করে, মানে সুরেশের মা ওনাকে মানে সুরেশকে জিজ্ঞেস করে যে তোর কি হয়েছে বাবা, এরকম এরকম লাল লাল দাগ হয়ে গেছে কেন? তো বললো দেখো মা, আমার তো কিন্তু শুধু লাল লাল হয়নি, আমার না রাতে খুব জ্বরও এসেছে। বললো তখন এই ভদ্রমহিলা সুরেশকে বলেন যে আমার মা দেখ, তা একটু ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নে, তোর জ্বরও এসেছে, এখন আবার র্যাশেসও বেরিয়েছে। সুরেশ ডাক্তারের কাছে যায়, ডাক্তার তেমন কিছু বলে না, বলে একটা ওয়েদার চেঞ্জের জন্য হয়েছে, আর এখনকার জ্বরে অনেকের অ্যালার্জি টাইপের হচ্ছে, র্যাশেস বেরোচ্ছে, এটা ভয়ের কিছু নেই। কিছু ওষুধপত্র ওকে প্রেসক্রাইব করে দেয়, বেশ চলে আসে। সেদিন সারাদিন ভালোই কেটেছে, তেমন কোনো ইনসিডেন্ট হয়নি। রাত্রির বেলা সুরেশ একটি অদ্ভুত স্বপ্ন দেয়। সুরেশ দেখছে একটি অন্ধকার গলির মধ্যে দিয়ে সুরেশ যাচ্ছে, হঠাৎ তার দৃষ্টি মানে দেখছে, হঠাৎ তার দৃষ্টিটা পড়ছে উপরে দোতলা একটা বাড়ির মধ্যে, মানে স্বপ্নে দেখছে কিন্তু বাড়ির মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, তার অদ্ভুত ফিগার, সম্পূর্ণ অদ্ভুত ফিগার, খোলা চুল, মুখটা, তার মাথাটা নাকি অনেক বড়, সুরেশ যেটা আমাকে বলেছে মাথাটা অনেক বড় এবং শরীরটা ছোট। মুখের যে পাশটা সুরেশ ওকে দেখতে পেরেছে মহিলাকে, সেটা প্রচণ্ডভাবে বিকৃত। নয় এই মহিলা যাকে দেখছে, যে এনটিটিটাকে দেখছে, নয় ওনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা হয়তো পুড়ে গেছে, দুটোর মধ্যে একটা। সুরেশ সেটা ঠিক মতন বোঝে না। এই অদ্ভুত স্বপ্নটা দেখার পর সুরেশের হঠাৎ ঘুম ভেঙে যায়। সুরেশের সেদিন রাতে আর কোনো ঘুম আসেনি, কিন্তু সুরেশ এই ব্যাপারটাকে খুব একটা ইগনোরই করে, খুব একটা পাত্তা দেয় না। আর আরেকটা ব্যাপার হয়েছে যে এই কদিন সুরেশ যখন পুরুলিয়ায় থাকছে, ওর গার্লফ্রেন্ড রাধিকা ওর সাথে কিন্তু কোনো কন্ট্যাক্ট করেনি, কন্ট্যাক্ট করে। সুরেশ ভেবেছে হয়তো কোনো কাজে বিজি, হয়তো করতে পারছে না। যাই হোক, সুরেশের কিন্তু সেদিনও সকাল দুপুর থেকে কিন্তু আবার জ্বর আসে, ওষুধ খাচ্ছে, কিন্তু জ্বর সুরেশের কিন্তু কমছে না, জ্বরটা কিন্তু ওর ছিলই, থেকেই যায়। সেদিন রাতে সুরেশ যখন ঘুমোচ্ছে, সুরেশ স্বপ্নে না, আর একটা কথা বলিনি যে সুরেশের একটা অদ্ভুত ছিল, সুরেশ না লাইট পুরো অন্ধকার করে ঘুমোতে পারতো না, একটা ডিম আলো মানে ডিম লাইট ও জ্বালিয়ে রাখতো, ঘুম আসতো, অস্বস্তি হতো। ও দেখছে ওই যে এন্টিটিটা যেটা আগের রাতে সুরেশ স্বপ্নে দেখেছিল, সেই এন্টিটিটা ওর বিছনার পাশে দাঁড়িয়ে রয়েছে। সুরেশ প্রথমে ভেবেছে যে আমি হয়তো আগের দিন স্বপ্নে দেখেছি, এখন আজকে আমি একটা বিভৎস স্বপ্ন দেখে ফেলেছি, আজকে হয়তো আমি হ্যালুসিনেট করছি, আমার কোনো ভ্রম হচ্ছে হয়তো। কিন্তু সুরেশ যখন দেখছে কন্টিনিউয়াস এই মহিলা দাঁড়িয়ে রয়েছে, আর এই মহিলার এই এন্টিটি মহিলা মুখে একটু অদ্ভুত পৈশাচিক হাসি হাসছে সুরেশকে দেখে।
সুরেশ ধর্মর করে উঠে পড়ে, বড় লাইটটা জ্বালিয়ে দেয়, বেড সুইচ ছিল জ্বালিয়ে দেয়, কিন্তু সব কিছু নর্মাল, কিছুই আর দেখতে পায় না। সেদিন রাতে সুরেশ লাইট জ্বালিয়েই ঘুমায়, মানে শোয়ে, কিন্তু ঘুম আসে না। পরের দিন ওর মা সুরেশের শরীর তো দেখে যে ও লাল তো মানে র্যাশেস আছে, কিন্তু কিছু জায়গায় দেখে যেন আঁচড়ের দাগ। আর একটা বলে আরেকটা জিনিস, সুরেশের কিন্তু নখ বড় বড় না, কোনো অদ্ভুতভাবে কেউ ওর গলায়, পিঠে, গলায় আঁচড় দিয়েছে। তারপরে সুরেশ যখন টয়লেট কিংবা ওয়াশরুমে যায়, ও দেখে যে ওর হাতেও কিছু রয়েছে, পেটেও কিছু আঁচড় রয়েছে। সুরেশের খুব অদ্ভুত লাগে ব্যাপারটা, যে কি করে হয়, আমি তো এরকমভাবে কোনো ইচিং করিনি আমার শরীরে যে এতটা নখের দাগ হবে। খুব যেন মনে হচ্ছে কোনো মানুষের যারা বড় নখ, মানে মহিলাদের যে বড় নখ হয়, সেই নখ দিয়ে যেন সুরেশকে কেউ আঁচড়ে দিয়েছে। যাই হোক, আর কি করা যায়। কিন্তু এই সুরেশের যে খিটখিটে ভাব, খেতে ইচ্ছা করছে না, এইগুলো কিন্তু চলছে স্টিল। সুরেশ সেদিন পাড়ায় কিছু ওর বন্ধু আছে, ছোটবেলার বন্ধু, স্কুলের পাড়া তুতো কিছু বন্ধু, এদের সাথে সুরেশের বেশ ভালো রিলেশন আছে, গেছে গল্প করতে। অদ্ভুত একটি ব্যাপার ঘটে সেদিন। একটু সামান্য কিছু এটা বন্ধুদের মধ্যে তো কি ফাজলামি চলে, এতে সুরেশ ভয়ঙ্কর রকমের ক্ষিপ্ত হয়ে যায়, খেপে যায়। পরে আর কি করবে, সুপরা বেপরা ভাবছে কেন কথাটা বললাম সুরেশকে। সুরেশ যখন বাড়ি আসে, আবার নিজেই চিন্তা করে যে আমার তো এতটা রেগে যাওয়ার কথা না। বন্ধু বান্ধব আমরা তো ঠাট্টা তামাশা ফাজলামি এ সমস্ত করি, তো এমন কিছু খারাপ কথা ওরা তো আমাকে বলেনি, কিন্তু আমি কেন এত রেগে গেলাম। তা সুরেশ ভাবতে থাকে যে মায়ের ওপরেও তো খিটখিট করছে, এরকম খিটখিটে হয়ে যাচ্ছে কেন। সেদিন আর জ্বরটা আসেনি সুরেশের। এবার সেদিন আবার রাত হয়, সুরেশ শুয়েছে। সেই দিন রাতে ওই এন্টিটিটাকে, ওই মহিলা এন্টিটি সুরেশ আবার দেখে। এবার সুরেশ দেখছে ওই এন্টিটিটা কেমন জানি শুধু দাঁড়িয়ে নেই, আস্তে আস্তে সুরেশের বিছনার উপরে উঠছে। সুরেশ ভয়ঙ্কর রকমের ভয় পেয়ে যায়, লাইট জ্বালিয়ে দেয়। সেদিনের আগের দিনের মতন যখন লাইটের সুইচটা সুরেশ অন করেছে, ওই এন্টিটিটাকে আর দেখতে পায়নি। সেদিন রাতেও সুরেশের ভালো ঘুম হয় না। সেদিন হঠাৎ সুরেশ যখন টয়লেটে যায়, ও দেখছে ওর প্রাইভেট পার্টসে ভয়ঙ্কর পেন হচ্ছে। যখন সুরেশ নিজের প্রাইভেট পার্টস দেখছে ভীষণভাবে ইনজোর্ড, কেউ যেন মনে হচ্ছে না আঁচড়ে দিয়েছে এবং সামান্য কামড়েও দিয়েছে, রক্ত বেরোচ্ছে, বেশ ভালো রকমের ইনজোর্ড। কিন্তু এই কথাটা সুরেশ তার মাকে বলতে পারে না, আমাদের ফ্যামিলির মার সাথে কি করে ডিসকাস করে। সুরেশ চেপে গেছে, কথাটা কাউকে বলেনি। যাই হোক, সেদিন কিছু ওষুধ ওর ছিল, কিছু মলম ছিল, লাগিয়েছে প্রাইভেট পার্টসে যেন না হয়। কিন্তু সুরেশের কিন্তু অদ্ভুত লাগে, কেন আমার সাথে এরকম ইনসিডেন্ট ঘটছে। সুরেশ কিছুটা এটা কিন্তু বুঝতে পারে না যে কেন আমি এরকম অদ্ভুত দেখছি, ওই মহিলাকে দেখছি, কিছু কি কোনো খারাপ কিছু ইন্ডিকেশন আসছে ফিউচারে আমার এরকম দেখতে পাচ্ছি। যাই হোক, সেদিন রাতে সুরেশ দেখছে ওই মহিলা সুরেশের ফ্যানের ওপরে বসে আছে। শীতকাল ছিল, ফ্যান বন্ধ, শীতকালের সময় ফ্যান বন্ধ। সুরেশ দেখছে ওই মহিলা ফ্যানের ওপরে বসে নিজের পাটা দোলাচ্ছে। ঠিক আছে, সুরেশ দেখতে পাচ্ছে, মানে এন্টিটিটা ফ্যানের ওপরে বসে আছে, সেই পৈশাচিক হাসি সেরকম ভাবে পা দোলাচ্ছে। আর মহিলা একটি অদ্ভুত কথা বলছে যে তোকে তো এবার আমি শেষ করে দেব। ফ্যানের ওপরে বসে বসে এই কথাটি বলছে। সুরেশ হকচকিয়ে যায়, আবার সাংঘাতিক রকমের হকচকিয়ে যায়। আবার লাইট, মহিলা ভ্যানিশ, আবার লাইট জ্বালায়, মহিলা ভ্যানিশ হয়ে যায়। এবার তো সুরেশের ভয়ঙ্কর রকমের ভয় লেগেছে। পরের দিনও মাকে সমস্ত কথা জানায়, মাও তো খুব চিন্তিত হয়ে পড়ে।
বলে কি করে এগুলো হচ্ছে বাবা, তুই কোনো উল্টোপাল্টা জায়গায় গেছিস, কোনো হাওয়া বাতাস এ সমস্ত লেগেছে হয়তো। ওদের পাড়া একটা মহিলা ছিল, তন্ত্র জানে, সামান্য ঝাড়ফুঁক মানে ঝাড়তে ফাড়তে পারে। বললো ওই কাকিমার বাড়িতে যায়, আমি বলে দিচ্ছি ফোন করে, তোকে একটু ঝেড়ে দেয়। দেখ সুরেশ গেছে, ওই মহিলা কিছু দেখেছে ওর মধ্যে, বললো যে হ্যাঁ, মহিলা বলেছে যে হয়তো কিছু দূরে ফুরে গেছো, কোনো জায়গায় হয়তো খারাপ জায়গায় চলে গেছো, কিছু হাওয়া বাতাস লেগে গেছে, এমন কিছু না, আমি তোমাকে ঝেড়ে দিচ্ছি। মহিলা ওকে ঝেড়ে দেয় এবং একটা মাদুলি টাইপের জিনিস সুরেশকে দেয়, যেটা সুরেশ গলায় ধারণ করে। এবার যে রাত হয়, সুরেশের জীবনের সবচেয়ে ভয়ঙ্করতর ইনসিডেন্ট ঘটে সুরেশের জীবনে। সুরেশ যখন ঘুমিয়ে আছে, দেখছে ওই এনটিটা, সুরেশ ওখানে অন্ধকার শীতের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছে, চাদর কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছে, দেখছে ওই এনটিটা, ওই মহিলা আস্তে আস্তে সুরেশের বিছনার ওপর উঠছে এবং সুরেশ প্রচণ্ড ভয় পাচ্ছে। এবং সুরেশের ওই সময় সুরেশের ঘুম তো ভেঙেই যায় এবং স্লিপিং প্যারালিসিস হয়। সুরেশ যেটা আমাকে বলেছে, ও নড়তে চড়তে পারছে না, ওর সমস্ত শরীর যেন স্টিফ হয়ে গেছে এবং মহিলা ওর গলাটা টিপে ধরে ভয়ঙ্করভাবে। ওই বড় নোখ বলেছে, ওই ভয়ঙ্কর বড় নোখ, আর মহিলার শরীরে ভয়ঙ্কর পচা মাছ, যেমন বাজারে যে পচা মাছের গন্ধ, সেরকম একটি গন্ধ সুরেশ নাকে পায় এবং ওই মহিলা ওর গলা টিপে ধরে। ওই মহিলা ওর গলাটা টিপে ধরেছে সুরেশ ওই সময় বলে আমি অচৈতন্য হয়ে পড়েছে, সেন্সলেস হয়ে পড়ে। পরের দিন সুরেশের ঘুম ভাঙে। সুরেশ এবার মাকে আরও বলে যে ওই কাকিমা ঝেড়ে দেওয়াতে আমার কিছু হয়নি। সুরেশের মা সাথে ওনার এক রিলেটিভকে ফোন করে, যার থ্রুতে আমার নাম্বারটা ওনারা পেয়েছে। রিলেটিভ আমার কাছে একদিন কনসালটেন্সির জন্য এসেছিল, আমার ক্লায়েন্ট। ওনারাই ওই নাম্বারটা সুরেশের মাকে দেয়। এই নাম্বারটা পেয়ে সুরেশ আমাকে ফোন করছে এবং এই ইনসিডেন্টগুলো যেগুলো হয়েছে আমাকে বলে, দাদা আমি কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না, এরকম ইনসিডেন্ট ঘটেছে। আমি তখন সুরেশকে বলি যে দেখো, তোমার আগে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এইগুলো তো আমার প্রথমে লাগবে, এবং তোমার যেন ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে কিছু ক্রিয়া ওকে আমি বলে দিই, গুপ্ত ক্রিয়া, যেটা গুহ্য ক্রিয়া, এখানে বলতে পারবো না। এই ক্রিয়াটা সন্ধ্যেবেলা তুমি করবে। এই ক্রিয়াটা করলে যে প্রেত, যদি এটা কোনো প্রেতের কাজ হয়, এই প্রেত তোমার কোনো ক্ষতি করতে পারবে না এবং স্বপ্ন কিংবা বাস্তবে তুমি একে দেখতে পারবে না। এ হয়তো তোমার সাথে থাকতে পারে, কারণ পুরো ক্রিয়া যতক্ষণ না আমি করছি, তোমার হরোস্কোপ দেখছি, এটা একটা ইনস্ট্যান্ট রেমেডি তোমার ওকে দিয়ে দিই, ও এটা করে এবং সেই রাতে ও কিছু হয় না। আর ওকে আমি বলি যে পরের দিনই ও লেট না করে অবশ্যই আমার সাথে দেখা করো, দেখা করাটা ভীষণ ভাইটাল, যা কেসটা যেদিকে এগোচ্ছে। সুরেশ তার পরের দিন আসতে পারিনি কিছু কারণবশত, তারপরের দিন আমার সাথে এসে দেখা করে। আমি সুরেশের তো টাইম অফ বার্থ এগুলো পেয়েছিলাম, আমি কিছু অ্যাস্ট্রোলজিক্যাল অদ্ভুত কম্বিনেশনস দেখি। সে হলো ওর যে লগ্ন, সেই লগ্ন প্রতি নিচস্থ, তার অষ্টমভাবে কেতুর সঙ্গে, অষ্টম ভাব থেকে আমরা গুপ্ত, ভূত, প্রেত, তন্ত্রক্রিয়া এগুলো বিচার করি। ওই অষ্টমের সাথে কেতুর একটা কম্বিনেশনস আমি দেখি ওর হরোস্কোপে, ঠিক আছে। চন্দ্রের উপর রাহুর দৃষ্টি একটা রয়েছে। এগুলো দেখে আমি একটা মোটামুটি একটা প্রেডিক্ট করি যে তোমার উপর কিন্তু ওই তন্ত্রক্রিয়া কিছু হয়েছে, অবশ্যই কিছু তন্ত্রক্রিয়া হয়েছে। ওই যে বস্তু দুটো পুটলি টাইপের লাল সাদুটে মোড়া, ওই বস্তু যে তোমায় দিয়েছে, ওইটা কিন্তু তুমি যদি আজকে আনতে আমার কাছে খুব ভালো হতো। সুরেশ বলল, দাদা আগের দিন যদি আপনি বলতেন তাহলে আমার ভালো হতো, আমি তো নিয়ে আসিনি। আমি বললাম ঠিক আছে, তুমি তো এখন এই রেমেডি যেটা আমি তোমাকে প্রতিকারটা প্রত্যেক সন্ধ্যেবেলা করতে বলেছি ওটা করছো, তুমি কিন্তু ইমিডিয়েট আরেকবার এসো,
বলে ঠিক আছে দাদা, অসুবিধা নেই, আমি তো মোটামুটি কলকাতা আসি, আমি চাকরিও করি, যাই হোক আজকে তো আমি আনিনি, আমি পরশু দিন আসবো। আর বললাম মাকে একটু নিয়ে আসতে পারলে ভালো হয়। বললো না দাদা, মা তো প্রচণ্ড আর্থ্রাইটিস পেশেন্ট, হাঁটতে খুবই আমার মায়ের অসুবিধা হয়, মা হয়তো আসতে পারবে। ঠিক আছে, আর কী করে, বয়স্ক মানুষ আসতে হয়তো পারবে না, আমি অবশ্যই আসবো। এবার সুরেশ আসে ওই বস্তু দুটো নিয়ে। বস্তু দুটো খোলার পর যে জিনিস আমি দেখেছি, ওইটা দেখে আমার চক্ষু চড়ক গাচ্ছে। কি দেখলাম, একটা বস্তু খুলে দেখলাম ছাই। আমি একেবারে দেখেই আমরা বুঝতে পারি জিনিস, আমরা ভাইবস পাই, ওই ছাইটা আমরা দেখি যে এটা শ্মশানের ছাই, এবং আরেকটা বস্তুতে রয়েছে কিছু ছাই, কিছু হাড়। আমি বুঝলাম। তো আমি সুরেশকে দেখেই পটলিটা দেখে আমি বললাম যে নির্ঘাত তোমার ওপর কিছু তন্ত্রক্রিয়া হয়েছে এবং চালান ক্রিয়া হয়েছে, তোমার উপর প্রেত চালান করেছে তোমার ওই শাশুড়ি, মানে হবু শাশুড়ি, উঠবি মাদার ইন ল, তোমার হবু শাশুড়ি কিছু অবশ্যই করেছে। এই যা আছে, যাই হোক আমাদের কিছু এসেন্স আছে, কিছু ক্রিস্টালস আছে, কিছু প্রক্রিয়া আছে, গুজ্জ ব্যাপার আমি বলবো না, করে আমি দুটোকে নিষ্ক্রিয় করে দিই। সুরেশের দেহ আমি বন্ধন করে দিই। আগের দিন করে দিয়েছে, আজকে আরেকবার করে দিই, পরের দিন যেদিন সুরেশ আসে। আমাকে এবার এটা করার পর সুরেশ আমাকে বলে যে এই যে প্রেত আমার উপর চালান করে দিয়েছে, মহিলা প্রেত, এ তো আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি বললাম না, তোমাকে আমি যে ক্রিয়াটা করতে বলছিলাম এটা তো তুমি রেগুলার করছো, সঙ্গে আমি এই যে বস্তু দুটোকে নিষ্ক্রিয় করে দিয়েছি, তন্ত্র মতে আমি নিষ্ক্রিয় করে দিয়েছি। এই প্রেত তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমার বাড়িটা আমাকে একবার যেতে হবে, ভিজিট করতে হবে। ভিজিট করার পর আমি গৃহবন্ধন করব, সঙ্গে আমি একটা উগ্র হোম করব। ঠিক আছে, আমি বগলামুখী হোম করব, কালো শুকনো লঙ্কার একটা হোম আমি তোমার বাড়িতে আমি করবো। ঠিক আছে দাদা, সেটা তো অবশ্যই করতেই হবে। ও মায়ের সাথে আমার কথা বলে দেয়। এবার সুরেশ বলে যে রাধিকার ব্যাপারটা কি হবে দাদা, এরকম যদি শাশুড়ি হয় যে বিয়ের আগেই ভূত প্রেত চালান করে দিচ্ছে, প্লাস রাধিকা আমার সাথে কন্ট্যাক্ট করছে। আমি বললাম দেখো, এটা আমি একদম শিওর, তোমার যা হরস্কোপ দেখলাম, তোমার এই যা দেখেছি কম্বিনেশন, আমার মনে হচ্ছে রাধিকার উপরেও কিছু ক্রিয়া করেছে, বিদ্বেষণ ক্রিয়া করেছে, যে তোমাকে আর ওর পছন্দ হচ্ছে। সুরেশ খুব ভেঙে পড়ে, প্রায় কান্নাকাটি অবধি চলে যাচ্ছিল ব্যাপারটা। আমি বলে চিন্তা নেই, আমি বিদ্বেষণ ক্রিয়া যেটা আছে সেটা আমি ক্রিয়া কাটিয়ে দেব। ঠিক আছে, কাটিয়ে দিই। ঠিক আছে, কাটিয়ে দেওয়ার পর সুরেশ চলে যায়। এবার দুদিন বাদে সুরেশ বলে না দাদা, আপনি যা করেছেন এরপর আমি আর কোনো প্রেত এ সমস্ত স্বপ্ন প্রেত দর্শন এসব হচ্ছে না, আমি মোটামুটি ভালো আছি। আমার শরীরে যে সমস্ত র্যাশেস বেরিয়েছে এগুলো কমে গেছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। ডাক্তারের ওষুধ তো আমি খাচ্ছি, জ্বরটাও নেই। আমি তো বলে দিয়েছি ডাক্তার যেরকম যেটা করছে এটা তো করতেই হবে মেডিকেলি, প্লাস আমরা তো অন্তত মঠে করবো, যা কাজ করার করবো। ঠিক আছে, এবার বলে যে রাধিকা আমার সাথে কন্ট্যাক্ট করেছে, ও খুব কান্নাকাটি করছে। আমি বললাম না তো করবে, আমি তো তোমার এই বিদ্বেষণ ক্রিয়া কাটিয়ে দিয়েছি। ও বলছে ও লুকিয়ে শুনেছে যে ওর মাই কিছু করেছে, এরকম এই গুপ্ত আলোচনাও শুনে ফেলেছে। আমি বললাম যে রাধিকাকে নিয়ে তুমি অবশ্যই কালকে এসো। ও তখন সবে কলকাতা আসবে, মানে এসে গেছে আর কি, পরের দিন আসবে কলকাতা, জয়েন করবে আবার। ওই জয়েন করা দুদিন বাদে রাধিকাকে নিয়ে ও আসে। রাধিকার হরস্কোপটি আমি দেখে যা দেখেছি তাতে আমার একটু স্ট্রংই মনে হয়েছে, যে খুব একটা ওর উপরে তন্ত্রক্রিয়া করলে, মানে আমাদের অ্যাস্ট্রোলজি শাস্ত্রে কি হয়, তন্ত্র যে করলেই তার উপর প্রভাব পড়বে এরকম না, কতটা গ্রহ স্ট্রং সেটা আমাদের দেখতে হয়। যদি স্ট্রং গ্রহ থাকে, স্ট্রং কম্বিনেশনস থাকে, তাহলে তন্ত্রক্রিয়া করে খুব একটা প্রভাব পড়ে না। যেটা রাধিকার উপর হয়েছিল, একটু কাটিয়ে দিলেই এটা মুক্তি হয়ে গেছে। রাধিকা খুবই কান্নাকাটি করে, যে বলে যে সুরেশ ছাড়া তো আমি থাকতে পারবো না, কিন্তু আমার এই বুড়ো মা বাবাকেও আমি ছাড়তে পারবো না। মা খারাপ হতে পারে, কিন্তু আমি কিছুতেই এটা ছাড়তে পারবো না। আমি তখন রাধিকাকে খোলাখুলি বলি যে দেখো,
আমি তো তন্ত্রক্রিয়াটা কাটিয়ে দিয়েছি, ওই যে চালান করেছিল, প্রেত চালান করেছিল, সেটাও আমি কাটিয়ে দিয়েছি। কিন্তু এই ঘটনাটা যখন আমি কাটিয়ে দিলাম, কিন্তু ব্যাকফায়ার তোমার মায়ের ওপর 100% করবে। রাধিকা দুঃখ পায়, যাই হোক, মায়ের খারাপ হবে এটা পছন্দ বললো। তখন আমাকে বলে যে এমন কিছু একটা প্রোটেকশন দিন যাতে আমার কিছু ক্ষতি না হয় এবং মা যেন দেখতে না পায়। আমাদের একটা কিছু স্পেশাল বস্তু আছে, ক্রিস্টালস আছে, বস্তু আছে, আমি দিই ওকে। বললো যদি মা দেখে কি বলবো। আমি বললাম যে এটা তোমাকে ধারণ করতে হবে এরকম না, তুমি একটা রুমালের মধ্যে মুড়িয়ে নিজের পার্সে রাখবে, তাতেই কাজ হবে, মাকে দেখানোর কোনো ব্যাপার না। কিন্তু এটা মনে রাখবে রাধিকা, যে তোমার মা যে খারাপ কাজটা করলো, এটা কিন্তু অবশ্যই ওনাকে কিন্তু ব্যাকফায়ার করবে, ঠিক আছে? আর কি করা যায়, রাধিকা দুঃখ হয়ে দুজনেই চলে যায়। কিন্তু যাই হোক, এটা আমি সলভ করতে পেরেছিলাম। তার 15-20 দিন বাদে সুরেশ আমাকে ফোন করে। সুরেশ বলে যে রাধিকার মা কি একটা অদ্ভুত জিনিস, মহিলা হোক কিংবা এন্টিটি হোক সেটা ও জানে না, হঠাৎ যখন ও রাত্রির বেলা টয়লেটে গেছে, রাধিকার মা দেখে, রাধিকার মা ভয়ঙ্কর রকমের ভয় পায়, পা পিছলে বাথরুমে পড়ে যায়, সেরিব্রাল অ্যাটাক হয়। এখন রাধিকার মা প্যারালিসিস, একটা সাইড পুরো পড়ে গেছে। আমি তখন সুরেশকে বলি, আমি তো বলেছিলাম এই সমস্ত খারাপ ক্রিয়া যখন কেউ কাটিয়ে দেয়, এই খারাপ ক্রিয়া ব্যাকফায়ার 100% করে, এবং আমি শিওর যে এই এন্টিটিটা তোমাকে ভয় দেখাতো, তোমার উপর চালান করা হয়েছে, সেই এন্টিটিটাই ওই মহিলাকে ক্ষতি করেছে, ওটা ওর পুরো ব্যাকফায়ার করেছে। যে করেছে, যে ক্রিয়াটা করেছে তার তো প্রোটেকশন আছে, কিন্তু ওর মায়ের তো কোনো প্রোটেকশন নেই। ওই চালান ক্রিয়া ওকেই ক্ষতি করেছে, ওকেই ব্যাকফায়ার করেছে। কর্মফল, খারাপ কর্ম করেছে, ফল পেয়েছে, এখন সারা জীবন বিছনায় পড়ে থাকতে হবে, কেউ বাঁচাতে পারবে না। ওনার যা কন্ডিশন, যা শুনেছি, রাধিকাও ফোন করেছিল, রাধিকার মুখেও শুনেছি, সুরেশের মুখেও শুনলাম, মনে হয় যে সারা জীবন উনি যা বেঁচে থাকবেন ওই বিছনাতে পড়েই ওকে কাটাতে হবে সারাটা জীবন। যাই হোক, দুজনের যে প্রেমের সম্পর্ক ছিল পরিণতির দিকেই এগোবে, দুজনের মধ্যে ভালো রিলেশন এখন হয়ে গেছে। রাধিকা সুরেশ রয়েছে, ভবিষ্যতে এরা বিয়ে করবে, ভগবানের কাছে প্রার্থনা করি এদের সংসার যেন সুখের হয়। তার মানে কি, এই ঘটনাটা আমি বলে এটাই বলতে চাইছি যে মানুষের খারাপ যারা করে, তা খারাপটা নিজেদের কাছেই আসে। আর এই তন্ত্রক্রিয়া এই যারা করে তাদের আমি তান্ত্রিক বলেই মনে করি। তা আমাদের তন্ত্র, সনাতন হিন্দু ধর্মের তন্ত্র অনেক বড়। এখানে কোনো এই খারাপ সৎকর্ম করে যারা, সৎকর্মের রেজাল্ট তারাই পায়, যার উপর করে তাদের উপর খুব একটা ক্ষতি হয় না, তাদের যারা করে তাদের উপর। এই যে ঘটনাটা, ইনসিডেন্টটা বললাম, এই মা যে সুরেশের উপর যেটা করেছিল, আলটিমেট রেজাল্ট এই মাকেই পেতে হলো, এখন সারা জীবন বিছনায় পড়ে কাটাতে হবে। তাই আমি বলছি আপনারা প্লিজ এই সমস্ত তন্ত্র দিকে যাবেন না, ভালো কাজ করুন, ভালো কর্ম করুন, ভালো মনে থাকুন, এই সৎকর্মের দিকে যাবেন না। যারা বলে বশীকরণ, উচ্চাটন, মারণ, এইদিকে বিদ্বেষণ, এই সমস্ত ক্রিয়া না করাই ভালো। যদি করেন, যে করে তার তো প্রোটেকশন আছে, সে তো নিজের দেহ বন্ধন করেই রেখেছে, তার কোনো ক্ষতি হবে না। যারা করে তাদের উপরেই ব্যাকফায়ার করবে, এটা আমি বারবারই বলছি। এবং আমি যে আরও ইনসিডেন্ট বলবো, যে প্রচুর ইনসিডেন্ট আমি আনবো আমার জীবনের, আমার এই জ্যোতিষতন্ত্র জীবনের সমস্ত ইনসিডেন্ট আপনারা শুনতে পারবেন, আরও জায়গায় দেখবেন। এইগুলো সবসময় ব্যাকফায়ার করে, যারা করে তাদেরই ক্ষতি করে, ঠিক আছে? সুরেশ এখন মোটামুটি ভালো আছে, ওর মাও খুবই ভালো রয়েছে, মোটামুটি এদের দুজনের বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে, হয়তো নেক্সট ইয়ারই এরা বিয়ে করবে। সুরেশের বাড়ির যজ্ঞটা এখনো করা হয়ে ওঠেনি, বন্ধন আমি গিয়ে করে এসেছি, যজ্ঞটা করা হয়নি, কিছু কারণবশত হয়নি, কিছু পার্সোনাল রিজন আছে। করব, অবশ্যই করবো, সুরেশের সাথে কথা হয়। সুরেশ হয়তো এই গল্পটা শুনছে আমার আজকে, সুরেশ রাধিকা দুজনেই হয়তো গল্পটা শুনছে,
নামটা চেঞ্জ করে দিয়েছি তো কি আছে, ওদেরও বলে রেখেছি যে তোমাদের দুজনের নাম আমি চেঞ্জ করে দেবো, কী নাম দেবো সেটাও ওটাই বলে আছে। অবশ্যই শুনছে, অবশ্যই তারাও কমেন্ট করবে নিশ্চয়ই গল্পটা শুনে, নামটা চেঞ্জ করে কমেন্ট করবে, নিজের নামে থেকে যেটা কমেন্ট করবে অবশ্যই শুনছে তারা, আপনারাও শুনেছেন। তাহলে আজকে গল্পটা এইটুকুই। আপনাদের কেমন লাগলো আমার এই লাইফ ইনসিডেন্ট, প্রথম জীবনের ইনসিডেন্ট ঘটনা, কমেন্ট করবেন, শেয়ার করবেন। গল্পটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন। আমি ঠিক মতন গল্পটা মানে ইনসিডেন্টটা সত্যি ঘটনা বলতে পারলাম কি না। ঠিক আছে, নমস্কার সবাইকে, দীপাবলির আগাম শুভেচ্ছা। আজ ভূত চতুর্দশী, কাল দীপাবলি, সবাইকে আগাম শুভেচ্ছা করে আমি অ্যাস্ট্রোলজার সম্রাট ঘোষাল